আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমরা কোনো একটা কিছু সার্চ করে বের করে নিয়ে আসি, তাই না? এটা হচ্ছে একটা টেকনিক। যেমন আপনাকে আমি যখনই কোনো কিছু বলবো, একটা টপিক সম্পর্কে বলবো, আপনি সর্বপ্রথম কি করবেন? সেটা সার্চ করে বের করে নিয়ে আসবেন। তো একটা সময় আমরা শুধুমাত্র কোনো একটা কিছু সম্পর্কে জানতে হইলে সার্চ ইঞ্জিন ইউজ করতাম। কিছু সার্চ ইঞ্জিনের নাম বলতে পারবেন? যেমন গুগল, আচ্ছা। হচ্ছে অপেরা মিনি, তারপর হচ্ছে ইউসি ব্রাউজার। আচ্ছা, আর বিং, মাইক্রোসফট এজ, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন এক একটা, তাই না? তার মধ্যে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। আচ্ছা, তো এছাড়া আমরা যে কাজগুলা করি, তাহলে আমাদের আগে আমরা এই জায়গাগুলো থেকে শুধু সার্চ করে খুঁজে নিয়ে আসতাম। এই ডাটাগুলো আমাদেরকে কোথা থেকে আসতো জানেন? আমি ধরেন এখানে কোনো একটা কিছু লিখে সার্চ দিছি, ডাটাটা আসতো একটা ডেটাবেস থেকে। বুঝতে পারছি, ডাটাটা আসতো একটা ডেটাবেস থেকে। কিন্তু এই মেথড অনেক পুরানো হয়ে গেছে। আস্তে আস্তে কি হলো জানেন? আস্তে আস্তে রোবট চলে আসছে, আসছে না রোবট? তো রোবটকে আমরা এই টেকনোলজির ভাষায় বলি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝতে পারছেন? মানে এটাকে একটু অন্যভাবে বলি আমরা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে আহ, কৃত্রিম বলতে বোঝাই রোবট। আমরা তো কৃত্রিম না, আমাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে, তার মানে আমরা কৃত্রিম না। কৃত্রিম বলতে বোঝা হচ্ছে রোবট। তার মানে যেই রোবটের বুদ্ধিমত্তা থাকে, যার ইন্টেলিজেন্সি থাকে, তাকেই তো বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি? আমাদেরও বুদ্ধিমত্তা আছে, কিন্তু আমরা কৃত্রিম না। তো আমরা কালের বিবর্তনে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের পরিচিত হইল। তো প্রতিটা সার্চ ইঞ্জিনের সাথেই দেখা গেছে যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এআই চলে আসছে। তো এআই কি করে? আপনি কোনো একটা কিছু ধরেন রোবটকে জিজ্ঞেস করছেন, ওকে এমনভাবে ট্রেন আপ করা হয়েছে, পৃথিবীর সমস্ত ইনফরমেশন ওকে দেওয়া হয়েছে এবং সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। আগে যেটা হতো, ডেটাবেস থেকে ডাটাটা আসতো, আপনি সার্চ দিতেন, ডেটাবেস থেকে ডাটা আসতো। এখন এআই নিজে নিজে ডাটাটা বানায় দেয়। আজকে প্রথম ক্লাস, এত লেট কেন? 1.5 ঘন্টা লেট? লেট করা যাবে না, হ্যাঁ? ব্যাগটা রেখে যান, আপনার ব্যাগটা এখানে রেখে যান। আচ্ছা, তো আমরা এরপরে যে কাজটা হলো যে কোনো কিছু সার্চ দিলে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে কৃত্রিম বুদ্ধিমত্তা ওই পাশে যে বসে আছে, সে আমাদেরকে ওই জিনিসটা জেনারেট করে দেয়। মানে ওইটা সম্পর্কে ওর যা যা নলেজ আছে সব কিছু দিয়ে দেয়। এই যে দেখেন, আমরা সার্চ দিছি যখন, তখন নিচে আসছে একটা লেখা এআই ওভারভিউ, দেখছেন? আসছে এআই ওভারভিউ, আপনাদের মনে হয় আসে নাই, আমার আসছে। এই যে একটু একটু দেখতে কষ্ট হচ্ছে মনে হয়, নাকি? এই পাশের আলোটা আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত ইয়ে করার জন্য, হ্যাঁ? আজকে আপাতত একটু কষ্ট করেন। তো এআই ওভারভিউ নামে কথা না, এআই ওভারভিউ দিয়ে আমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিছে, ঠিক আছে? তো ধরেন ওরা ওই এআই কি করছে, আমি ওকে যখন কোনো একটা কিছু সার্চ দিই, ওর সাথে সাথে আমাকে ওইটার বিষয়ে ইউজ একটা ইনফরমেশন দিয়ে দেয়। তা আমরা এই যে কথা না, এই এআই গুলাকে ইউজ করার জন্য আমাদের কিছু টুলস আছে, কিছু এআই টুলস আছে। মানে আপনি আগে ক্রোম অথবা সার্চ ইঞ্জিন যে কোনো কিছু ইউজ করতেন, কিন্তু এখন এটার সাথে সাথে আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনাকে কিছু এআই টুলস দিয়ে দিচ্ছে। টুলস মানে কি? খুঁটিনাটি কোনো একটা কিছু, তার মানে একটা সফটওয়্যার লাইক, তাই তো? যার মধ্যে আপনি সবকিছু পাবেন। টুলসের মধ্যে আপনি কি অনেক কিছু পাই, তাই না? তো এআই এর টুলসের মধ্যেও আমাদের কয়েকটা ভাগ আছে। যেমন প্রথম আসলো হচ্ছে চ্যাট জিপিটি, নাম শুনছেন? হ্যাঁ। এরপরে গুগল নিজেরা একটা এআই টুলস নিয়ে আসে, যেটার নাম হচ্ছে জেমিনি। যেটার নাম জেমিনি। আচ্ছা, তাহলে আমরা এই এআই টুলস সম্পর্কে পড়ালেখা করব, ঠিক আছে? এআই টুলস সম্পর্কে আমরা দেখব। তা আমাদের কোনো কিছু প্রয়োজন হইলে সবসময় আমরা কি করব? সার্চিং এ যাব। বুঝতে পারছি? আমার মাথায় একটা প্রশ্ন উঠতেছে, আমি সার্চিং এ যাব। যে কোনো কিছু, আমি একটা বন্ধুর সাথে তর্ক করে পারতেছি না, আমি সার্চিং এ যাব।
যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি অবশ্যই সার্চিং করবেন, তাহলে আপনার সার্চ করে কারেক্ট ইনফরমেশন বের করে নিয়ে আসার দক্ষতাটা বাড়বে। আপনি সার্চ করলেই কিন্তু সবকিছু পেয়ে যাবেন না, আপনাকে সার্চ করতে হবে, সার্চ করলে অনেক ধরনের ইনফরমেশন থাকবে। কিন্তু আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম, দিয়ে বললাম যে আপনার সামনে একটা মোবাইল দিছি আমি, বা একটা ল্যাপটপ দিছি, বা একটা ডেস্কটপ দিছি, একটা কোশ্চেন দিছি, একটা টপিক দিছি, বললাম যে এই টপিকের উপরে আপনি 150 পেজের একটা, 150 ওয়ার্ডের একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবেন, 150 ওয়ার্ডের। আপনি ওটা লিখে সার্চ দিচ্ছেন গুগলে, আপনার আসতেছে 1500 ওয়ার্ড। আপনি 1500 ওয়ার্ড লেখার তো টাইমই পাবেন না। বলেন, আপনি প্রথম থেকে লেখা শুরু করছেন, দেখা যাচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশনে দেওয়া আছে 150 ওয়ার্ডের, ওই টপিক সম্পর্কে না বলে ইন্ট্রোডাকশনই 150 ওয়ার্ডের দেওয়া আছে। আপনি ওই 150 ওয়ার্ড যদি লেখেন, আমি আপনার 1 মাস তো দিব, কারণ আপনি মূল টপিকই লেখেন নাই, আপনি শুধু ইন্ট্রোডাকশন লিখে রেখে দিচ্ছেন। বলেন, কিন্তু আপনাকে কি করতে হবে, 1500 ওয়ার্ড থেকে ওই 150 ওয়ার্ড আপনাকে বের করে নিয়ে আসতে হবে, বা 150 ওয়ার্ডের জন্য যেই যে সেন্টেন্সগুলো লাগে এগুলো আপনাকে কারেক্ট ইনফরমেশনটা বের করে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে আপনার ক্যাপাবিলিটি হবে, সার্চিং ক্যাপাবিলিটি। যখন আপনি একটা কোম্পানিতে যাবেন, আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ পারেন, আপনি আর কি পারেন, আমি যে কোনো মুহূর্তে যে কোনো ডাটা আপনাকে রেডি করে দিতে পারি। আপনি আমাকে একটা টপিক দিবেন, আপনি আমাকে একটা ইয়ে দিবেন, আমি আপনাকে অ্যানালাইসিস করে এই ডাটা, তথ্য উপাত্ত সব কিছু, খুঁটিনাটি সমস্ত কিছু বের করে দিতে পারি। এটা আপনার একটা স্কিল না? বুঝতে পারছি? আপনি একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনাকে বলা হলো যে আমার কোম্পানির স্যালারি তো আমাকে বাড়াইতে হচ্ছে, সাথে সাথে ইনক্রিজ করা হচ্ছে, এর পাশাপাশি আমার গ্রোথ রেটটা বাড়তেছে না, বা আমার হচ্ছে প্রফিট আসতেছে না। তো এই প্রফিট বাড়ানোর জন্য আমি কি করতে পারি, আমাকে একটু উপদেশ দেন। আপনি 2 দিন ধরে রিসার্চ করলেন যে আমার কোম্পানির স্যালারি বাড়তেছে, যাদেরকে আমি স্যালারি দিচ্ছি তাদের স্যালারি ইনক্রিজ হচ্ছে, কারণ কি আপনাকে মাস গেলে যে টাকা দেয় সেই টাকা 1 বছর পরে গেলে তো আপনি ওই কর্মীরা ওই টাকা দিলে সে নিবে না, বলবে যে আমার টাকা বাড়ায় দেন। আপনি কি নিবেন? নিবেন না। তাহলে তখন আপনার কি হবে, গ্রোথ রেটটা বাড়বে, আপনার স্যালারি যখন বাড়ায় দিতে হচ্ছে সেই অনুযায়ী আপনার প্রফিট আসতেছে না, তখন আপনি কি করবেন, রিসার্চ করা শুরু করবেন। কারণ এই প্রবলেম আপনার একার জন্য হয় নাই লাইফে, আপনার নিজের একার কোম্পানিতে এই সমস্যা কোনোদিন দাঁড়ায় নাই। এই কোম্পানি এই সমস্যা আরো অনেক মানুষ ফেস করছে, করছে না? ফেসও করছে, সলিউশনও বাইর করছে, করছে কিনা? বুঝতে পারছি? তাহলে এই যে ডাটাগুলা, কারেক্ট ইনফরমেশনগুলা বের করা, তার জন্য আমরা গুগল এআই টুলসটা ইউজ করব। আচ্ছা, এরপর আসি। তো আমরা সার্চ দিয়েছিলাম যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, আমাদের এখানে বলছে কম্পিউটার ইজ ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ক্যান স্টোর, রিট্রাইভ অ্যান্ড প্রসেস ডেটা। যেটা কি করে, ডাটাকে স্টোর করে, রিট্রাইভ মানে ডাটাকে খুঁজে নিয়ে আসে, এবং ডাটাকে প্রসেস করে। তাহলে একটা কম্পিউটারের 3টা কাজ, 3টা কাজ করে মূলত, একদম বেসিক্যালি 3টা কাজ করে। সে একটা ইনপুট নেয়, একটা ডাটা ইনপুটটাকে প্রসেস করে, এবং আপনাকে একটা আউটপুট দেয়। ঠিক আছে? এবং একই সাথে ওই ডাটাটাকে সে স্টোরও করে রাখে। আচ্ছা, তো এরপরে দেখেন ওরা কিছু এখানে এআই টুলসে কিছু জিনিস বলে দিছে যে কম্পিউটারস ক্যান পারফর্ম এ ভ্যারাইটি অফ টাস্ক। অনেক ধরনের কাজ করে। কি কি কাজ করে? একটা ডকুমেন্ট টাইপ করতে বলে, একটা ইমেইল সেন্ড করতে বলে, গেমস খেলতে পারেন, আপনার ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, একটা প্রেজেন্টেশন রেডি করতে পারেন। মানে এমন কোনো কাজ নাই যেটা আপনি ইন্টারনেট দিয়ে করতে পারবেন না, বা কম্পিউটার দিয়ে করতে পারবেন না। আচ্ছা, দেখেন আরো অনেক কিছু দিছে এআই টুলস যখন আমি দিয়ে দিছি। তো আমরা ধরেন একটু উইকিপিডিয়াতে আসি। হ্যাঁ, আমি ধরেন এইখানে একটু সার্চ দেই, উইকি বাংলা যাই, যেহেতু আপনারা বাংলার মোটামুটি ইয়ে করেন, সেহেতু আমরা বাংলায় যাই। আচ্ছা, দেখেন আমি এই যে সুন্দর করে কিন্তু ইনফরমেশন কোন জায়গায় আছে আমি কিন্তু বের করে নিয়ে আসছি। উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমি চলে গেছি। আপনি যদি না জানেন তাহলে তো আপনি ঢুকতে পারবেন না, আপনি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে খুঁজে খুঁজে বের করবেন। তা আপনাকে, আমি জানি দেখে আমি একবারে আসছি, কিন্তু আপনি কি করবেন, একটু খুঁজবেন যে কোন জায়গায় রিলেভেন্ট ইনফরমেশন আছে, তাই তো? আপনার যে ইনফরমেশনটা দরকার সেটা রিলেভেন্ট, ইরিলেভেন্ট না, সেটা আপনি খুঁজবেন। আপনি যখন খুঁজবেন তখনই আপনার জ্ঞানের পরিসরটা বাড়বে।
এই যে আসি তাহলে এখানে উইকিপিডিয়ার মধ্যে বলতেছে কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র। এদের কম্পিউটার ইতিহাস টিতিহাস দিয়ে রাখছে। ইতিহাসটা আপনারা একটু সুন্দর করে একবার রিভাইজ করতে পারেন, যেহেতু আমরা এখানে কোনো পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছি না, ইতিহাসটা আমাদের লাগবে না। তো কম্পিউটার সিস্টেমটা সম্পর্কে আমরা একটু দেখি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই, যদি আপনারা নিজেরা না খুঁজে বের করতে পারেন আপাতত এখানে দেখেন, পরবর্তীতে আপনারা রিসার্চ করবেন। ঠিক আছে? তো কম্পিউটারের সিস্টেম সিস্টেম হলো, এখানে বলছে সিস্টেম হলো কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস, যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। আচ্ছা, সিস্টেম বলতে কি বোঝায়, আপনি কি বুঝেন? ওরা একটা কথা লিখছে যেটা আমি পড়ে আমার একটু মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সিস্টেম বলতে আপনারা কি বুঝেন? পদ্ধতি। একটা পদ্ধতি, তাই না? তার মানে কোনো একটা প্রসেস, তাই কি না, যার মধ্যে কোনো একটা কাজ হয়। তাইলে কম্পিউটার সিস্টেম মানে হচ্ছে, সিস্টেমের মধ্যে কি একটা জিনিস থাকে নাকি একাধিক জিনিস থাকে? একাধিক। একাধিক জিনিস থাকে, অনেকগুলো কিছু মিলে একটা সিস্টেম তৈরি হয়, তাই না? আচ্ছা, তো কম্পিউটারের এরকম সিস্টেম আছে। তো কম্পিউটার সিস্টেম হচ্ছে, ওরা কি কি বলছে এখানে, হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার, ইনফরমেশন। হার্ডওয়্যার কোনটা? আমি কথা, হার্ডওয়্যার কোনটা? হার্ডওয়্যার কোনটা বলতে বলতে পারবেন কেউ? আপনি যেগুলো বলেন। কাজটাকে প্রসেস করে এগুলো। সেটা বলি না, হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার কোনটা? হার্ডওয়্যার হচ্ছে আপনি যেটাকে দেখতে পাচ্ছেন সেটা হার্ডওয়্যার। কম্পিউটারকে আপনি দেখতে পাচ্ছেন, ল্যাপটপকে আপনি দেখতে পাচ্ছেন, কিবোর্ড দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিছু হার্ডওয়্যারের যন্ত্রাংশ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন না যেটা, সেটা সফটওয়্যার। ঠিক আছে? যেমন আপনি একটা সফটওয়্যারকে ইউজ করতে পারেন, কিন্তু সফটওয়্যারকে খালি চোখে আপনি দেখতে পারেন? দেখতেই পারবেন না, আপনি এটা এটা ইনভিজিবল। আপনি ইউজ করতে পারেন কিন্তু দেখতে পারেন না। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এরপর আসছে হিউম্যান ওয়্যার। হিউম্যান ওয়্যার মানে ব্যবহারকারী, মানে আপনি নিজে। আর তারপর আসছে কি, উপাত্ত বা ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, তাই না? তথ্য বা উপাত্ত। আচ্ছা, এরপরে দেখেন হার্ডওয়্যারের মধ্যে অনেক যন্ত্রপাতি আছে। হার্ডওয়্যারের মধ্যে মূলত তিন ধরনের যন্ত্রপাতি থাকে, একটা আউটপুট, একটা সিস্টেম ইউনিট, আর একটা ইনপুট। তাহলে ইনপুট যন্ত্র কোনটা? ইনপুট, আউটপুট, সিস্টেম ইউনিট, এগুলো বলতে কি বোঝায়? ইনপুট বলতে বোঝায় যার মাধ্যমে আপনি ডাটাটাকে রিসিভ করবেন। ভালো করে চিন্তা করেন, যেই জিনিসগুলোর মাধ্যমে আপনি ডাটাটাকে রিসিভ করবেন সেটা ইনপুট। আর যেটার মাধ্যমে ডাটাটা আপনি পাবেন সেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আমাকে বলেন, মোবাইলের স্ক্রিন ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? বলেন। মোবাইলের স্ক্রিন ইনপুট আউটপুট দুইটাই। এখন যদি বলি বাটন মোবাইল, স্ক্রিন হচ্ছে আউটপুট। বাটন মোবাইলের ক্ষেত্রে কি হবে? স্ক্রিন আউটপুট, কিবোর্ড হচ্ছে এটা input। যে বলছিলেন ইনপুট আউটপুট দুইটাই, সে এখন বলেন বাটন মোবাইল কি হবে? বাটন মোবাইলের ক্ষেত্রে বলতে পারছেন না, কথা বলে না। স্ক্রিন আউটপুট, এক্স্যাক্টলি। আমি শুধু স্ক্রিন জানতে চাইছি, বাটন জানতে চাই নাই তো। তার মানে মোবাইলের স্ক্রিন ইনপুট ডিভাইস হতে পারে, আউটপুট ডিভাইস হতে পারে। এটা ডিপেন্ড করে কিসের উপর? আপনার ডিভাইসটার যে ফিচার আছে তার উপর, তাই না? আপনাদের সামনে যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মনিটর ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? এটা আউটপুট। হ্যাঁ, আউটপুট। আচ্ছা, আমারটা যাই হোক, ঠিক আছে। তো এখন আসেন, তাহলে ইনপুট আউটপুট আমরা বুঝতে পারছি নাকি? আচ্ছা, এখন আমাকে বলেন, ডিভিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, এটা ইনপুট। ডিভিডি ড্রাইভ, ডিভিডির নাম দেখেন নাই কেউ? সিডি বা ডিভিডি কি এটা? বলেন না। ওই যে আমরা হ্যাঁ, ওই যে সিডি দিয়ে, হ্যাঁ। মানে আগে যখন এত ইন্টারনেট ছিল না, আমরা দোকানে যায় সিডিতে যে গান নিয়ে আসতাম না,
তাহলে কি সিডি বা ডিভিডি এটা কি ডিভাইস? আউটপুট বলছেন কে কে? আউটপুটের পক্ষে কতজন আর ইনপুটের পক্ষে কতজন? এটা ইনপুট ডিভাইস। কারণ কি আপনি ডাটাটা ওইখানে রেখে দিচ্ছেন না, ওখান থেকে তো আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না ভাই। আচ্ছা, প্রিন্টার কি ডিভাইস? কেমনে দুইটা? কেমনে দুইটা? প্রিন্টারকে কি আপনি ইনপুট দেন কোনোভাবে? প্রিন্টারকে আপনি কমান্ড দেন। প্রিন্টারকে আপনি একটা কমান্ড দেন। কমান্ড কিন্তু না, নট ইনপুট। কমান্ড ইজ নট লাইক ইনপুট। প্রিন্টারকে আপনি একটা কমান্ড দেন যে প্রিন্টার তুমি আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দাও, আমি একটা কমান্ড পাঠাই ওকে। আউটপুট, ইনপুট কিন্তু দেই না, দেই? তাহলে প্রিন্টার হচ্ছে একটা ইনপুট, আউটপুট ডিভাইস। আচ্ছা, এই দেখেন প্রিন্টার। এবার একটা মজার জিনিস দেখেন, এখানে মনিটর, এটা কি দিছে? আউটপুট ডিভাইস। কিন্তু আমি তো মাত্রই দেখলাম আমার মনিটর ইনপুট ডিভাইস। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, অনেক আগের ইনফরমেশন। আচ্ছা, এই যে প্রজেক্টরটা, এটা কি ডিভাইস? এ শুধু কি বাইরে দেখাচ্ছে? আউটপুট ডিভাইস। স্পিকার, আউটপুট ডিভাইস। হেডফোন, আচ্ছা। তারপর মোবাইলের ক্যামেরা, মোবাইলের ক্যামেরা দেখি কে বলতে। হ্যাঁ, আউটপুট। মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি কি আউটপুট দেখান আমাকে সেটা বলেন। ক্যামেরা দিয়ে তো আপনি একটা ছবি ক্যাপচার করেন, মানে আপনি ছবিটা নিচ্ছেন, নিয়ে আপনার ভিতরে নিচ্ছেন, মানে এটা একটা ইনপুট ডিভাইস, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি নাম শুনে তার কাজটা বুঝতে পারবো না? ওকে, ফাইন। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের একটা সিস্টেম ইউনিট নামে আমাদের একটা নাম আছে। হ্যাঁ, সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটের মধ্যে কি কি আছে? সিস্টেম ইউনিটের মধ্যে আছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কাজ কি কেউ বলতে পারবেন? বলেন তো। হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের এসএসডি টা তো আলাদা। হার্ড ডিস্কের তো হার্ড ডিস্ক, হ্যাঁ, হার্ড ডিস্কটা একটুখানি ডিফারেন্ট। হার্ড ডিস্কের সাথে এসএসডির একটু ডাটা সংরক্ষণ করি। হ্যাঁ, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে আমরা ডেটা সংরক্ষণ করি। এখন হার্ড ডিস্কের সাথে এসএসডির একটু পার্থক্য আছে, অল্প একটু পার্থক্য আছে। না, দুইটাতেই করা যায়, কিন্তু হার্ড ডিস্ক মানে আরেকটু ডিপলি চিন্তা করলে হার্ড ডিস্কটা আর এসএসডিটা দুইটা আলাদা। ঠিক আছে? হার্ড ডিস্কটার দেখা যায় যে ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে, ধারণ ক্ষমতা বেশি থাকে। হ্যাঁ, এসএসডিরও ধারণ ক্ষমতা বেশি থাকে। আর ওইটা যদি কোনো সময় হার্ড ডিস্ক নষ্ট হয় তখন তো এসএসডি কার্ড লাগে না। স্যার, মানে 2 দিন আগে আমি লাগাইছি। আচ্ছা, 2 দিন আগে লাগাই, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। হার্ড ডিস্ক এসএসডি কাছাকাছি জিনিস। তো হার্ড ডিস্কটা পারফরমেন্স কোয়াইট স্লো দেন এসএসডি। এসএসডি থেকে একটু স্লো পারফরমেন্স দেয়। ঠিক আছে? তো যাই হোক, আমরা বুঝতে পারছি। আমরা হার্ড ডিস্ক মানে হচ্ছে ডাটাকে স্টোর করে, এতটুকু জানলে আমাদের আপাতত এনাফ। এরপরে যেটা আছে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট, সিপিইউ। সিপিইউ এটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার মানে এ কাজ করে কি, আপনার ডেটাটাকে সেন্ট্রালি প্রসেস করে। এক্স্যাক্টলি। এছাড়াও আরো একটা ইউনিট আছে যেটার নাম হচ্ছে এএলইউ। নাম শুনছেন? আলু, আলু, হ্যাঁ হ্যাঁ, রাইট। এএলইউ এটা হচ্ছে, এই যে পিছনে কথা বলেন না, পিছনে একটু কনসেন্ট্রেশন। এএলইউ সিপিইউ এর সাথে আরেকটা ইউনিট কাজ করে যেটার নাম হচ্ছে এএলইউ, যেটার পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন মাদারবোর্ড, কম্পিউটারের প্রাণ। মাদারবোর্ড ছাড়া কিন্তু চলবেই না।
কোনো কিছু ছাড়াই চলবে না, মানে কোনো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসের পরিপূরক, কিন্তু আপনাকে সবার আগে যেটা লাগবে মাদারবোর্ড লাগবে, কারণ আপনি মাদারবোর্ডের মধ্যেই প্রত্যেকটা চিপকে বসাবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসতে এজিপি কার্ড, এটা একটা ডিফারেন্ট কার্ড। এটা ধরেন যে আমরা একটু যদি আসি কি কি আছে দেখি, কারণ এটা ওরা কি বলছে দেখি এখানে। অ্যাসিলারেটেড গ্রাফিক্স কোড। হুম, আমাদের এই যে গ্রাফিক্স গুলোকে এক্স্যাক্টলি, আপনি যে গ্রাফিক্স গুলাকে দেখতেছেন, আপনি যে স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন, এটা তো একটা গ্রাফিক্স পুরাটা, তাই না? তা আপনার যদি একটা বিল্ট ইন এজিপি কার্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিনটাকে দেখতে পারবেন না। বা আপনারা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতেছেন না, অনেকে আছে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতেছে, তো ওরাও জিপি কার্ডটা ইউজ করে। ওইখানে একটা হিউজ লেভেলের জিপি কার্ড ইউজ হয়, কারণ ইউজিপি এজিপি না থাকলে সেক্ষেত্রে তারা গ্রাফিক্সের কাজ করতে পারবে না। সর্বশেষ যেটা আছে র্যাম। র্যামের পূর্ণরূপ কি বলেন তো? আর রমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি। আচ্ছা, র্যাম আর রমের মধ্যে পার্থক্য বলেন। আচ্ছা, তো আপনি তো অনেক কিছু জানেন দেখা যায়, মাশাল্লাহ। আচ্ছা, র্যাম অস্থায়ী না রম অস্থায়ী? র্যাম অস্থায়ী। আচ্ছা, আমাকে একটু উদাহরণ দিয়ে বলেন তো, র্যাম অস্থায়ী বলতে কি বোঝায় আর রম স্থায়ী বলতে কি বোঝায়? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দেন তো, রমের একটা উদাহরণ দেন তো। ইলেকট্রিসিটি চলে গেলে তো এই মোবাইলের মধ্যেও আছে। একটু বলেন না, একটা উদাহরণ দেন, পারবেন? এই জায়গায় একটু ভেজাল আছে মনে হয় না? এই যে কিছুক্ষণ আগে আমরা একটা নাম শুনছিলাম হার্ড ডিস্ক, এটা ওয়ান কাইন্ড অফ রম। এটা ওয়ান কাইন্ড অফ রম, মানে রিড অনলি মেমোরি, যেটা থেকে আপনি অনলি রিড করতে পারবেন, স্টোর করা থাকবে। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা অস্থায়ী মেমোরি। ধরেন আপনি একটা গেম খেলতেছেন, ভালো করে বুঝেন, একটা গেম খেলতেছেন, এই গেমটা যে ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, ডাউনলোড এবং ইনস্টল করার পর এটা আপনার রমের মধ্যে স্টোর হয়, ভালো করে বুঝেন। কিন্তু যখন আপনি গেমটা ওপেন করে খেলা শুরু করেন, তখন এটা স্টোর থাকে র্যামের মধ্যে। গেমটা খেলতে খেলতে একটা স্টেজে যে আপনার মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেল, আপনি মোবাইলটা ওপেন করে ওই জায়গা থেকে আবার স্টার্ট করতে পারবেন? এটাই হচ্ছে অস্থায়ী মেমোরি। ক্লিয়ার? কিন্তু গেমটা কিন্তু ডিলিট হয় নাই, হয়েছে? গেমটা স্টোর আছে কোথায়? রমের মধ্যে। ক্লিয়ার? অস্থায়ী মেমোরি স্থায়ী মেমোরি জিনিসটা ক্লিয়ার? আর কি হেরফের হবে? মানে স্যার রমটাকে ইউজ করার জন্য র্যামটা প্রয়োজন। এক্স্যাক্টলি, রমের মধ্যে যেই অ্যাপ্লিকেশনগুলো আছে তাদেরকে ইউজ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে র্যাম। এখন কথা হচ্ছে যে আপনার র্যামের কনফিগারেশন যত ভালো হবে, তত আপনার পারফরমেন্স ভালো হবে, তাই না? কারণ আপনি চিন্তা করেন, আপনি একটা মনে করেন যে হেভি লোডের একটা গেম ইনস্টল করছেন আপনার মোবাইল অথবা পিসিতে, তো আপনার র্যামের সাইজ যদি অল্প একটু হয়, তাহলে হেভি লোডেড গেমটা কি মানে ইনস্টল চলবে না, দেখা যাচ্ছে ভালো মতো চলবে না। কথা বুঝতে পারছি কিনা? বা একাধিক অ্যাপ্লিকেশন তখন একসাথে চলবে না, মোবাইলটা স্লো হয়ে যাবে। কারণ কি, আপনার রমে জায়গা আছে একাধিক, কিন্তু র্যামে নাই। কিন্তু আমার অ্যাপ্লিকেশন রান করার সময় কাজ করতেছে কোথায়? র্যামের মধ্যে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি একটু সফটওয়্যারের ক্ষেত্রে। তাহলে সফটওয়্যার হচ্ছে দুই ধরনের হয়, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, আমাকে একটু বলেন সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি, বা উদাহরণ দেন, কে বলতে পারবে? জানি কেউ? সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার জানেন? আচ্ছা, সিস্টেম সফটওয়্যার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি, আচ্ছা আমাকে একটা কোশ্চেন বলেন, একটা কোশ্চেনের আনসার দেন, সেটা হচ্ছে যে আপনি কি কোনো সিস্টেম সফটওয়্যার ইউজ করেন? এও জানেন না? জানি না, হয়তো করেন। আচ্ছা, একটা সিস্টেম সফটওয়্যারের নাম বলবো, তারপরে দেখেন আপনারা মিলায় নেন ইউজ করেন না কিনা। অ্যান্ড্রয়েড ইউজ করেন?
অ্যান্ড্রয়েড ইউজ করেন আপনারা? এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে আপনার পুরো সিস্টেমটাকে সচল রাখেছে। বুঝতে পারছি? তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা? অ্যান্ড্রয়েডের মধ্যে যেটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করছেন, যেটা অ্যাপস ইনস্টল করছেন, ফেসবুক, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে পারছি? তাহলে সিস্টেম সফটওয়্যারের আরো কিছু উদাহরণ আছে, বলেন তো। যেমন মাইক্রোসফট, তারপর তারপরে অ্যাপল, সিস্টেম সফটওয়্যার মাইক্রোসফট না, মাইক্রোসফট অফিসটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপলের আইওএস হচ্ছে iOS, আইওএস সিস্টেম সফটওয়্যার, লিনাক্স সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার, ম্যাক সিস্টেম সফটওয়্যার। বুঝতে পারছি? মানে এগুলো সিস্টেমকে চালায়। ধরেন আপনার এই পিসিতে যদি উইন্ডোজ না থাকে, আপনি পিসি চালাতে পারবেন? পারবেন ভাই? কিন্তু আপনার যদি একটা অ্যাপ্লিকেশন না থাকে, আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে চালাতে পারবেন। সিস্টেমই যদি না থাকে, পারবেন? তার মানে সফটওয়্যারটা হচ্ছে হার্ডওয়্যারের যে যন্ত্রাংশগুলো আছে এগুলাকে নিয়ে একত্রে কাজ করে, তাই তো? তাহলে যদি আমার সিস্টেম সফটওয়্যারটা না থাকে তাহলে আমি কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রান করতে পারবো না। বুঝতে পারছি ভাই? স্যার আমরা অ্যাপলের জন্য কোন সিস্টেম সফটওয়্যার? আইওএস, iOS। অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড, অ্যাপেলের জন্য আইওএস। ঠিক আছে? আচ্ছা, ওরা বলে আইওএস আর কি। তো যাই হোক, আসেন তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ইনস্টাগ্রাম কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, ইউটিউব অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন না? ইউটিউব অ্যাপ্লিকেশন না? ইউটিউব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, উইন্ডোজ উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার, কারণ কি সিস্টেম ওপেন করতেছে, তাই না? আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বুঝতে পারছি না? আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখন একটু নিচের দিকে আসি। এরপরে বলতেছে হার্ডওয়্যার, হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী, মানে যে ব্যবহার করতেছে, যে রক্ষণাবেক্ষণ করে, সে হচ্ছে হিউম্যানওয়্যার। এরপর আসতেছে ডেটা বা ইনফরমেশন, মানে আপনি যে ইনফরমেশনগুলো ইউজ করবেন সেটা। শেষে আসতেছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে, এবং আরো হাবিজাবি অনেক কিছু বলে রাখছে, এগুলো আমি পড়লাম না। তো অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। ওএস, অপারেটিং সিস্টেমকে বলা হয় ওএস। অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেমের একটা নাম বলছি অ্যান্ড্রয়েড, একটা বলছি উইন্ডোজ, একটা বলছি ম্যাক, একটা বলছি লিনাক্স, ডস, হ্যাঁ অনেক নাম দেওয়া আছে, দেখেন ফেডোরা, ওই যে ম্যাক। স্যার ম্যাক ওএস, ম্যাক হচ্ছে অ্যাপেলের, ম্যাক ওএস এটা কি আলাদা? ম্যাক ও এস এক্স। ম্যাক ওএস এক্স। হ্যাঁ, এটা অ্যাপেলের, অ্যাপেলের ম্যাক ওএস এক্স, এটা অ্যাপেলের। আচ্ছা, এবার দেন ফেডোরা, ডেবিয়ান, আরো অনেক কিছু আছে, ইউনিক্স, উবুন্টু। হ্যাঁ, এখান থেকে আমরা খুব অল্প কিছু ইউজ করি। আমরা ধরেন ম্যাক্সিমাম যারা একটু মোটামুটি আহ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আমরা আছি, তারা হইতেছে ওই উইন্ডোজ ইউজ করি। যারা আর একটু ফকিরি হালে থাকে তারা লিনাক্স ইউজ করে, আমার মতো লোক। আমি লিনাক্স উইন্ডোজ দুইটাই ইউজ করি আর কি। হ্যাঁ, আর যাদের মনে করেন একটু ওই পয়সাপাতি আছে, হ্যাঁ একটু পশ পশ ভাব দেখাই, ওরা আবার ম্যাক ইউজ করে। যাই হোক, তো হচ্ছে স্যার এই লিনাক্স আর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তো আমরা অ্যান্ড্রয়েড সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা থাকে, এবং আমরা কম্পিউটার ইউজ করি সাধারণত উইন্ডোজ সফটওয়্যার। সাধারণত না, এটা যে যার মতো, কেউ উইন্ডোজ ইউজ করতে পারে, কেউ লিনাক্স ইউজ করতে পারে, মানে এই বা উবুন্টু ইউজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে নাই এই কারণে এরকম হইতে পারে, এটা মানে নাই, মিন টিন্ট এগুলা নাই সম্ভবত। কি বলতেছে ও বারবার এই জায়গায় পাঠাই কেন আমারে?
যেমন আর নাই, বুঝছেন, এই জন্য ওরা লাল করে রাখছে। কোনো নতুন নিবন্ধন শুরু করার আগে অনুগ্রহপূর্বক উইকিপিডিয়া আপনার প্রথম নিবন্ধন পাঠ করে নিন। মানে কি, প্রথমটা তো পাঠ করা হয়ে গেছে, এটা মানে নাই সম্ভবত, বুঝছেন, এই কারণে ওরা ফাঁকা ফাঁকা করে রাখছে। হ্যাঁ, যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি গেল। আচ্ছা, এখন আমরা আসি প্রয়োগ টয়োগ কি আছে দেখি। ও, কম্পিউটারের প্রকারভেদ আছে, একটু পড়ে নিই, হালকা করে একটু পড়ে আসি, আসেন। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড। হ্যাঁ, এই তিনটা হচ্ছে গঠন এবং প্রচলন নীতির উপর ভাগ করে। এরপর বলতেছে আকার, সামর্থ্য, দাম ও ব্যবহারের উপরে বেস করে কম্পিউটারকে চারটা ভাগে ভাগ করে। একটা মাইক্রো কম্পিউটার, একটা মিনি, মেইন ফ্রেম, সুপার। মাইক্রো কম্পিউটারগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে, তার মানে আমরা যেটা ইউজ করতেছি এটা কি কম্পিউটার? মাইক্রো কম্পিউটার। আচ্ছা, হয় ডেস্কটপ না ল্যাপটপ। আবার এর মধ্যে আবার আছে অ্যানালগ আছে, ডিজিটাল আছে। এবার দেখেন, যে কম্পিউটার একটি রাশিকে অপর রাশির সাপেক্ষে পরিমাপ করতে পারে তাই অ্যানালগ কম্পিউটার। এ বাবার, এটা পড়তে যেতে দাঁত ভেঙে গেল, রাশি টাশি কি বলছে। অ্যানালগ বলতে কি বুঝি আমরা ভাই? এটা ম্যানুয়ালি যেটা হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, যেটাকে আমরা না না, ওল্ডেস্ট সিস্টেম না, অ্যানালগ বলতে ওল্ডেস্ট সিস্টেম না, এটা ভুল ধারণা। অ্যানালগ বলতে বোঝাই ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয় যেটা। আপনি আপনি বলতেছেন ওল্ডেস্ট সিস্টেম, কিন্তু অ্যানালগ কম্পিউটার নাসাতে আছে, নাসা অ্যানালগ কম্পিউটার ইউজ করে, ওরা ম্যানুয়ালি হ্যান্ডেল করে। কথা বুঝতে পারছেন? তার মানে তো আপনি ওল্ডেস্ট বলতে পারবেন না, ঠিক আছে? অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কম্পিউটার আছে। অ্যানালগ বলতে বোঝায় যেটা আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করি, সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ঠিক আছে? আর যেটা ডিজিটাল কম্পিউটার, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি হ্যান্ডেল হয়। এবং ডিজিটাল বলতে আমরা দুইটা জিনিস বুঝি, একটা জিরো আর একটা ওয়ান। এটা বুঝি আমরা, ভোল্টেজ জিরো ওয়ান বুঝি না, এটা হচ্ছে ডিজিটাল অবস্থা। এরপর আসছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড এমন একটা কম্পিউটার যেখানে অ্যানালগও থাকে, ডিজিটালও থাকে, এটাকে হাইব্রিড। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে একটা বড় কম্পিউটার। হ্যাঁ, দেখেন, বড় বড় অ্যাপ্লিকেশনের জন্য এটা ব্যবহার করে। যেমন কি লিখছে দেখেন, জনসংখ্যা, শিল্প, ভোক্তা পরিসংখ্যান, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এবং লেনদেন প্রক্রিয়াজাতকরণ, এই কাজগুলোর জন্য ইউজ করা হয় হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আপনি স্টক এক্সচেঞ্জে যাবেন, এখানে বিশাল বড় বড় স্ক্রিনের কম্পিউটার আছে, দেখবেন আছে না স্টক এক্সচেঞ্জে? এই কম্পিউটারগুলো মেইন ফ্রেম কম্পিউটার। শেষে লেখা আছে না যে লেনদেন প্রক্রিয়াজাতকরণ। আচ্ছা, এরপরে মিনি কম্পিউটার, যে কম্পিউটার টার্মিনাল লাগিয়ে প্রায় একসাথে অর্ধ শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে, একসাথে অনেকজন ব্যবহার করতে পারে। ধরেন একটা ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো কম্পিউটার আছে যারা সবাই ইউজ করতে পারে, এই কম্পিউটারটা হচ্ছে মিনি কম্পিউটার। মাইক্রো কম্পিউটার কোনটা সেটা তো আমি দেখলাম, আমাদের যেগুলো ইউজ করি। এরপর হচ্ছে সুপার কম্পিউটার। সুপার বলতে তো বোঝাই যাইতেছে সুপারম্যানের মতো উঠতে পারে আর কি, অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে, ঠিক আছে? এটাকে সুপার কম্পিউটার বলে। দেখেন সুপার কম্পিউটার গতি দিছে, দেখেন প্রায় 1 সেকেন্ডে 1 বিলিয়ন ক্যারেক্টার। মানে 1 সেকেন্ডে 1 বিলিয়ন ক্যারেক্টারকে সে ট্রান্সফার করতে পারে। 1 বিলিয়ন ক্যারেক্টার মানে আপনি বুঝেন কত টাকা, এই কত, 1 বিলিয়ন হলে কত কত টাকা হয় এটা বলেন? 1,000 না, 1,000 কোটি না, না 10 কোটি, 10,000 কোটি। আচ্ছা, এরপর আসছে ট্যাবলেট কম্পিউটার। ট্যাবলেট কম্পিউটার কোনটা? ট্যাবলেট ইউজ করেন না আপনার, ট্যাব ইউজ করেন না, ওই ট্যাবগুলাকে বলা হয়। এই দেখেন ট্যাবলেট কম্পিউটার কোথায় চলে, দেখেন এটি অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে, চলে না? আচ্ছা, এরপর আসতেছে সফটওয়্যার। তো সফটওয়্যার 3 ধরনের, এটা আমরা অলরেডি আগেই পড়ে আসছি, সিস্টেম সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা অলরেডি আগেই আমরা পড়ে আসছি। এই হচ্ছে মোটামুটি, দেখেন পুরা পেজটা কিন্তু আমাদের একটা নখদর্পণে চলে আসছে, ইতিহাসটা বাদে। ইতিহাসটা আপনারা পড়ে নেবেন, আমি যদি এখন ধরে ধরে ইতিহাস পড়তে যাই তাহলে আপনারা সবাই ঘুমায় পড়তে পারেন। হ্যাঁ, হ্যাঁ। 100,000 মানে কত? 100,000। 1 বিলিয়ন মানে হচ্ছে 100,000, তার মানে প্রায় 100,000 তার বলা যায় না, 1 লক্ষ, 1 লক্ষ কোটি টাকা আর কি। 100,000 না, তিনটা দুইটা পাঁচটা, তার মানে পাঁচটা শূন্য মানে, আর এদিকে একটা এক, 1 লক্ষ 6 ডিজিট। যাই হোক, ঠিক আছে, আমরা আমরা ইয়ে করে ফেললাম। আচ্ছা, এবার আমরা একটু আসি, সেটা হচ্ছে যে
আমরা একটু ব্যাক এন্ডে চিন্তা করি, হ্যাঁ? একটু বাইরের দিক থেকে চিন্তা করি। তারপরে আমরা একটু কোডে কিছু কাজ করব। তারপরে আমাদের ছুটি আজকের মতো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যখন আপনি এইখানে কোনো একটা কিছু লিখে সার্চ দিলেন, তাই না? কিছু একটা লিখে এখানে সার্চ দিলেন আপনি। তখন ডাটাটা আপনার কাছে কিভাবে আসছে? কখনো কি নিজেকে এই কোয়েশ্চেন করছেন? আপনি যখন এই যে এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু কম্পিউটার উইকি বাংলা, আপনি লিখে সার্চ করার পরে ডাটাটা আপনার কাছে আসলো কিভাবে? এই কোশ্চেনটা কখনো নিজেকে নিজে করছেন? বা কেউ বলতে পারবেন কেন কিভাবে আসছে? আচ্ছা, গুগল জানে যে, ঠিক আছে, গুগল জানে, বুঝলাম। গুগল জানে আপনি কখন কি করেন, তাই তো? না, এটা জানে, কিন্তু গুগল আসলেই জানে। ঠিক আছে, সেটা আমি বুঝছি, কিন্তু গুগল যে সার্চ আপনাকে ডাটাগুলো এনে দিল, এটা কিভাবে এনে দিল? গুগল জানে, ঠিক আছে, কিন্তু গুগল যে ডাটাটাকে এনে দিছে আপনার কাছে, সেটা কিভাবে এনে দিছে? এটা ঠিক বলছে যে গুগল সবকিছু জানে। আপনার মোবাইল আপনার সম্পর্কে যত তথ্য জানে, আপনার নিজের ফ্যামিলিও জানে না। এবং আপনার মোবাইলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সে যা কিছু জানে সেটা আপনার অন্য কেউ জানে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এটাই। ওদের অ্যালগরিদমগুলো এমনভাবে তৈরি হয়, আপনার কোথায় কোথায় পছন্দ, কি খেতে পছন্দ করেন, কি দেখতে পছন্দ করেন, কোন কাপড় পছন্দ করেন, কোন ড্রেস পছন্দ করেন, সব কিছু কিন্তু আপনার মোবাইল জানে। আপনি বলেন, আপনি ফেসবুকে ঢুকলে আপনি যেগুলো পছন্দ করেন ওইগুলাই আসে না? হ্যাঁ? আপনি মনে আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার এখন একটু কাচ্চি বিরিয়ানি খাইতে মন চাইতেছে। মোবাইলটা ধরবেন, দেখবেন আপনার সামনে কাচ্চি বিরিয়ানি চলে আসছে। আসছে কিনা? আসে। এটা কিভাবে সম্ভব? মানে আপনার আমাদের বিভিন্ন প্রত্যাধিক যে দৈনন্দিন এগুলো হুম আপডেট গুলো হুম ওইটা ওরা ফলো করে। এক্স্যাক্টলি। অ্যালগরিদমটা এভাবেই লেখা যে আপনারা প্রতিদিন যে কাজগুলা করেন, সেই জিনিসগুলা ওরা মানে কি করে, মনিটরিং করে। মনিটরিং করার পরে ওই জিনিসগুলোকে ওরা অ্যানালাইসিস করে ওই আপনার জন্য যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই এআই রোবটটা আছে, ও আপনার জন্য আপনার মতো করে তৈরি হয়ে যায়। আমরা যে বলি না, মানে আমরা বলি যে আমাদের প্রত্যেকের সাথে একটা কারিন জিন থাকে, প্রতিটা মানুষের সাথে। তা আপনাদের প্রতিটা মানুষের জন্য আপনাদের মোবাইলে একটা এআই রোবটও আছে, যে দেখবেন আপনার মতোই বিহেভ করে কিনা? আপনি যেটা মনে মনে ভাববেন, আপনি মনে করেন ওইটা কখনো চিন্তাও করেন নাই, আপনি মনে মনে ভাববেন, দেখবেন যে ওইটা আপনার সামনে চলে আসছে। মনে মনে ভাবছেন আপনি শুধু। বেসিক্যালি স্যার এগুলো দেখলাম যে যেমন আমি ইউটিউবে কোনো একটা জিনিস সার্চ দিয়েছি, ওই এই জিনিসটাই ফেসবুকে চলে আসবে, এক্স্যাক্টলি। আপনি গুগলে সার্চ দিয়েছেন, ফেসবুকে চলে আসবে, ইউটিউবে আসবে, আসবে কি না? সব কিছু চলে আসবে। এটার কারণ হচ্ছে এইটাই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এভাবেই আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরছে। আপনি আপনার নিজের সম্পর্কেও যতটুকু জানেন না, তার থেকে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে। কিভাবে বলবো? ধরেন আজ থেকে 10 বছর আগে আপনি কোনো একটা কিছু কাজ করছিলেন মোবাইল দিয়ে, সেটা আপনি ভুলে গেছেন, কিন্তু এআই মনে রাখছে। মনে রাখছে কিনা বলেন? এআই মনে রাখছে। আপনি যদি ক্যাশ ক্লিয়ার না করে দেন, এআই মনে রাখবে, এটা আপনি ভুলে যাবেন। তো আমার কোশ্চেন ছিল যে আমাদের কাছে যে ডেটাটা আসতেছে, সেটা কিভাবে আসতেছে? উনি বলছেন যে গুগল জানে আমরা কি সার্চ দিব। তা আমি বললাম যে গুগল জানে, ঠিক আছে, কিন্তু গুগল যে আমাদের কাছে পাঠাইলো, এটা কিভাবে পাঠাইলো? ডাটাটা কিভাবে আসলো, বা আমরা ডাটাগুলোকে কিভাবে পাই? ডাটাগুলো তো কোনো একটা ডেটাবেজে স্টোর করা থাকে বা সেভ করা থাকে, তাই না? তো ডাটাগুলো আমরা কিভাবে পাই? নেটওয়ার্কের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে একজন বলছে। আর নেটওয়ার্কের মাধ্যমেই তো পাই, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে পাই? আচ্ছা, আমি একটু বলি, সমস্যা নেই, আপনারা এটা না জানাটাই খুবই স্বাভাবিক। হ্যাঁ, আমি মানে কোশ্চেনটা করছি এই কারণে, যাতে আপনাদের মনে আমার মতো কোশ্চেনটা রেইজ করে, এই জন্য আমি কোশ্চেনটা করছি।
মানে আপনি শেখার আগ্রহ পান যে আসলেই তো চিন্তা করেন আপনি ডাটাটা আপনি সার্চ দিলেন কিভাবে আপনার কাছে আসলো। আচ্ছা, তো ডাটাটা আসে ইন্টারনেটের মাধ্যমে, এক নাম্বার কথা। তো ধরেন গুগলে আপনি কোনো একটা কিছু সার্চ দিচ্ছেন যে ডেটাটা গুগলের ডেটা সেন্টারে স্টোর করা আছে। গুগলের ডেটা সেন্টার কোথায়? কীর্তনখোলা নদীর ওই পারে আছে? আছে আছে আশেপাশে আছে গুগলের ডেটা সেন্টার? বাংলাদেশে আছে? নাই। কিন্তু বাংলাদেশে লোকাল একটা ডেটা সেন্টার আছে, গুগলের ডেটা সেন্টার নেই। এখন কথা হচ্ছে যে কিভাবে আসে ডাটাগুলো? যখন আমরা এখানে কিছু একটা লিখে সার্চ করি তখন আমাদের এখান থেকে একটা রিকোয়েস্ট যায় গুগলের ডেটা সেন্টারে। কিভাবে যায়? কিভাবে যায়? হাওয়ায় ভেসে ভেসে যায়? ইন্টারনেটের মাধ্যমে যায়। ইন্টারনেটের মাধ্যমে যায়। আপনি যখন ইউটিউবে ঢুকেন প্রথমে একটা পেজ আসে, একটু লোডিং 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 দেখতে সব ভিডিওগুলো চলে আসে। কিভাবে আসে? কারণ আপনি যখন ইউটিউবে ঢুকতেছেন তখন একটা রিকোয়েস্ট যাচ্ছে যে আপনি ইউটিউবে লগ ইন করছেন। কোথা থেকে যাচ্ছে? আপনি মোবাইল ইন্টারনেট ইউজ করতেছেন না, ওয়াইফাই ইউজ করতেছেন না, ওয়াইফাই ছাড়া ডাটা আসে? তবে ওয়াইফাই ছাড়া ডাটা আসে না, তার মানে ওয়াইফাইয়ের মাধ্যমে যায় ডাটাটা। ক্লিয়ার? এখান থেকে একটা রিকোয়েস্ট যায় ওয়াইফাইয়ের মাধ্যমে। কোথায় যায়? গুগলের ডাটা সেন্টারে। গুগলের ডাটা সেন্টার মনে করেন যে ক্যালিফোর্নিয়াতে। তো গুগলের ডাটা সেন্টারে ডাটাটা কিভাবে যায়? ইন্টারনেটের মাধ্যমে যায়। কিভাবে যায়? ইন্টারনেটটা কোথা থেকে আসছে? ইন্টারনেটটা কোথা থেকে আসছে? ওয়াইফাই কোথা থেকে আসছে? ওয়াইফাই আসছে আপনার পাশের বাসায় ওয়াইফাই লাইন থেকে বা রাউটার থেকে, বা আপনার বাসায় নিজের একটা রাউটার আছে, রাউটার থেকে, তাই তো? রাউটার ডাটাটা কোথা থেকে আসছে? কোন একটা আইএসপি প্রোভাইডারের কাছ থেকে, তাই না? আইএসপি প্রোভাইডারের কাছ থেকে। আইএসপি প্রোভাইডার ডাটাটা কোথা থেকে পাইছে? ও বাংলাদেশের কোন একটা ডেটা সেন্টারের সাথে যোগাযোগ করছে, তারপর ওখান থেকে একটা ওকে প্রোভাইড করা হয়েছে ডাটাটা, এবার ওখান থেকে পাইছে। তো বাংলাদেশের যে ডাটা সেন্টার যেখানে আছে সে কোথা থেকে ডাটাটা পাইছে? সে গুগলের ডাটা সেন্টারের সাথে বা বাংলাদেশের অন্যান্য যে মানে বিশ্বের অন্যান্য যে জায়গা আছে সেখানে সে কানেক্টেড হয়েছে। কানেক্টেড হওয়ার পরে সমুদ্রের নিচ দিয়ে পানির তলা দিয়ে ডাটাটা কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে এত দূর থেকে ডাটাটা আসে, এত দ্রুত আসে কিভাবে? কারণ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা আলোর গতিতে চলতে পারে, তাই তো? আচ্ছা, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে ডাটা আমরা কেন নেই না? কারণ হচ্ছে স্যাটেলাইট ধরেন পৃথিবী ভূপৃষ্ঠ থেকে ৩২,০০০ কিলোমিটার উপরে, তাই তো? আচ্ছা, তো আমি একটা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্টটা স্যাটেলাইটে গেল, কত কিলোমিটার উপরে উঠলো? আচ্ছা, গেল। আমি তো একটা তার ধরেন আমি যদি স্যাটেলাইটে ডাটা পাঠাতে চাই, আমার কিন্তু তার দিয়ে যদি পাঠাইতে হয়, তার দিয়ে তো পাঠাতে পারবো না। পারবো? সমুদ্রের তলায় নাইলে আমি অপটিক্যাল ফাইবার দিয়ে দিছি, খাড়াখাড়ি যদি একটা তার দিয়ে দিতে পারবো না। তো তার মানে কি আমাকে তরঙ্গ আকারে পাঠাতে হবে। আইদার আমাকে তরঙ্গ আকারে পাঠাতে হবে, ওয়েভ আকারে পাঠাতে হবে। তো ওয়েভ আকারে পাঠাতে গেলে ডাটাটা লেটে যাবে। আমাকে এখন বলেন, তরঙ্গের গতি বেশি না আলোর গতি বেশি? আলোর মধ্যেই তো তরঙ্গ আছে, তাই না? আলোর মধ্যেই তো আমরা তরঙ্গগুলো পাই। কিন্তু আলোর মধ্যে থেকে তরঙ্গগুলো যখন আপনি বের করে ফেলবেন তখন আলোটা যত দ্রুত যাবে তরঙ্গটা এত দ্রুত যেতে পারবে না, কারণ ওই তরঙ্গটাকে আপনি প্রসেস করে পাঠাতে হবে। তাহলে যেতে একটা টাইম লাগবে, এত দূর যাবে। এবার স্যাটেলাইট আবার ওই ডাটাটা পাঠাবে হচ্ছে গুগল ডেটা সেন্টারে। হারাই গেছি, কথা কোন জায়গায় জানি বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো যদি আমরা কোথায় জানি পাঠাচ্ছিলাম ডাটাটাকে? স্যাটেলাইটে। আচ্ছা, স্যাটেলাইটে যদি পাঠাই তাহলে হচ্ছে ৩২,০০০ কিলোমিটার উপরে উঠে রিকোয়েস্টটা গেল। এরপর স্যাটেলাইট আবার কারে পাঠাবে? গুগল ডেটা সেন্টারে পাঠাবে। তাহলে আবার ৩২,০০০ কিলোমিটার নিচে আসবে। চিন্তা করেন, পৃথিবী থেকে ডাটা উপরে উঠতেছে, আবার নামতেছে। এবার ও একটা রেসপন্স করবে, আবার যাবে স্যাটেলাইটে, স্যাটেলাইট আবার আপনাকে পাঠাবে। ভেজাল না? তার থেকে বেটার ওয়ে আমি যদি ডিরেক্টলি গুগল ডেটা সেন্টারের সাথে কানেক্ট হতে পারি, এটা বেটার না? এই জন্য অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটাটা সমুদ্রের পানির নিচ দিয়ে তলদেশ দিয়ে নিয়ে আসা হয়। ক্লিয়ার? স্যার এখানে তো কমপ্লিকেটেড আরেকটা জিনিস আছে, জি। সেটা হচ্ছে যে স্যাটেলাইট যেগুলো আমরা নিয়ন্ত্রণ করি সেটা তো আমাদের পৃথিবীতে বসেই স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করা। হুম হুম ধরো আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে প্রোভাইড করতে যাই ইন্টারনেট, তখন ওই যে রিকোয়েস্ট মানে স্যাটেলাইটের মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি
সেটাকে আমি আবার আমার সেন্টারে নিয়ে আসতেছি। এর মানে হচ্ছে যে আমরা ডাইরেক্ট যে লিংকটা দিচ্ছি ওইটা আরেকটা মানে উল্টা লিংক হয়ে যাচ্ছে। মানে আপনি ঘুরায় নিচ্ছেন ডাটাটা, যেটা একটু টাইমলি একটা মানে টাইম ডিউরেশনটা বাড়বে না, আবার একই সাথে আপনার ডিস্টেন্সটাও বাড়বে। জি। এই কারণে অপটিক্যাল ফাইবার হচ্ছে বেস্ট সলিউশন। আর এটার মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে তো আমরা কি বেশি এরিয়াতে প্রোভাইড করতে পারবো এরকম কোনো সুযোগ থাকে? আপনি তো চাইলে অপটিক্যাল ফাইবারের মধ্যেও বেশি এরিয়াতে প্রোভাইড করতে পারবেন, এটা তো কোনো সমস্যাই না। আপনি একটা দেশের সাথে কানেক্টেড হয়ে গেলেই তো ওই দেশের সমস্ত জায়গায় ডাটা প্রোভাইড হয়ে গেল। কথাটা বুঝেন নাই? বিভিন্ন জায়গায় দেশের সাথে প্রোভাইড, দেশের সাথে কানেক্টেড হইলে ওই দেশের মধ্যে যে কোনো জায়গায় ডাটা আপনি প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের এই জন্য বেস্ট সলিউশন হচ্ছে মানে যেটা নর্মালি হয় সেটা হচ্ছে যে ডেটাটা এরকম অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই আসে। আপনারা মাঝে মাঝে শুনেন না যে সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবারের তার কাটা পড়ছে, ডাটা আমাদের স্লো হয়ে যায়, ইন্টারনেট স্লো হয়ে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন আসেন, ডাটাটা তাহলে এভাবে আমাদের কাছ থেকে আমাদের কাছে আসতেছে, আমরা একটা রিকোয়েস্ট করি, ওরা একটা রেসপন্স পাঠায়, এরপরে ডাটাটা আসে। এখন কথা হচ্ছে যে এই যে প্রথম যেটা বলছিলাম আইপি অ্যাড্রেস নামে একটা জিনিস বলছিলাম, আমি এখান থেকে ডাটা পাঠাইছি, আবার ওইখান থেকে আমার যে ডাটাটা সেন্ড করা হবে তাকে ঠিকঠাক জায়গায় পাঠাতে হবে না? সে যদি আমার অ্যাড্রেস না জানে, আপনি ধরেন কারো একটা আসতে বললেন, সে যদি আপনার অ্যাড্রেস না জানে, আপনারা খুঁজে পাবে? এই যে খুঁজে পাওয়াটা, তাহলে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা বাসার একটা নির্দিষ্ট কি লোকেশন আছে নাকি, অ্যাড্রেস আছে না ভাই? এই অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তার মানে আপনি যখন ডাটা আনা নেওয়া করবেন তখন আপনার একটা অ্যাড্রেস ক্যালকুলেট হবে, একটা ডোমেইন ক্যালকুলেট হবে। একটা ডোমেইন ক্যালকুলেট হবে, ডোমেইনটা হচ্ছে একটা নাম। ধরেন আমি লিখে সার্চ দিলাম যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, এটা একটা নাম, কিন্তু এটাই এই নামটাই একটা অ্যাড্রেসে কনভার্ট হবে, যে অ্যাড্রেসটা একটা নাম্বার অ্যাড্রেস, এটা নাম্বার। তো ওই নাম্বার, পৃথিবীতে নাম্বারকে বিভিন্নভাবে আমরা দেখাইতে পারি, নাম্বারগুলা মানে অল্টারনেট হয়ে ডাটাটা আপনার কাছে আসবে, আপনার আইপি অ্যাড্রেস যেটা, সেই আইপি অ্যাড্রেসেই ওই সেম ডাটাটা আসবে। কথা বুঝতে পারছি? এখন যদি আপনি চিন্তা করেন, আপনি যেই ওয়াইফাইটা ইউজ করতেছেন, প্রত্যেকের আইপি অ্যাড্রেস এক না। কারণ কি, যখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি সবাই তো এই রাউটার দিয়েই পাঠাইতেছি, এই রাউটার দিয়ে পাঠাচ্ছি না? তাহলে এই রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে, এই রাউটার দিয়ে যদি আমরা 100 জন একসাথে ট্রাই করি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলার, তার মানে 100টা রিকোয়েস্ট গেছে লিঙ্কডইনের একই আইপি অ্যাড্রেস থেকে। কোথায়? গুগলের ডেটা সেন্টারে। তখন তো ওখানে বসে আছে স্ক্যাম, মানে ওরা ওই ধরার জন্য বসে আছে, ভাববে যে এই জায়গায় স্ক্যামিং হইতেছে। এই কারণে আপনার ডাটাটা ওরা প্রোভাইড করে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একদম কথাবার্তা ছিল। গুগল ক্রোম সবার কি ওপেন করা আছে? আচ্ছা, গুগল ক্রোম যদি ওপেন করা থাকে তাহলে আপনারা গুগল ক্রোম থেকে আমি দেখাইছিলাম ইনকগনিটো মোড কিভাবে অন করতে হবে, দেখাইছিলাম? আচ্ছা, তাহলে যে যেই পিসিতে বসছেন তারা প্রতিদিন এসে আগে ইনকগনিটো মোডটা ওপেন করবেন। ঠিক আছে? তাহলে ইনকগনিটো মোডটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে এইখান থেকে এই যে ট্রিপল ডট, এখানে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডো, এই যে এটা আপনি ওখানেই দেখতে পাবেন উপর থেকে 4 নাম্বার, নিউ ইনকগনিটো উইন্ডো। করেছেন? জি? বাদ বাদ আছেন কেউ? হ্যাঁ, ইনকগনিটো উইন্ডো পান নাই? এই যে আপনি সামনে বসতেন, একটা ল্যাপটপ ছিল, তো এখানে একটা ল্যাপটপ, এখানে একটা ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন সামনে বসেন, এখানে বসেন। আচ্ছা শোনেন, ইনকগনিটো উইন্ডোটা ওপেন করে শোনেন, কথা বলেন না। আপনারা এখানে একটু লিখবেন ড্রাইভ ডট গুগল ডট কম, drive.google.com লেখেন। লিখেছেন?
drive.google.com লিখেছেন? আচ্ছা, drive.google.com লিখে একটু এন্টার দেন। এন্টার দেন, হ্যাঁ। এবার আপনাকে সাইন ইন করার জন্য বলতেছে, হ্যাঁ। তা আপনি একটু সাইন ইন করবেন এইখান থেকে। আপনার ইমেল আইডি দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, যাদের মনে নাই তাদেরটা ডিফারেন্ট। প্রতিদিন এইভাবেই কাজ করবেন। প্রয়োজনে আজকের ভিডিওটা দেখে নেবেন। ধরেন আমি এখানে আমার ইমেল আইডিটা দিলাম, হ্যাঁ। হ্যাঁ, না, দুইটা চারটা সে করবেন। আপনি প্রয়োজনে দুইটা ট্যাব ওপেন করবেন আলাদা আলাদা, ঠিক আছে? অথবা দুইটা ইনকগনিটো মোড ওপেন করবেন। দেখেন, দেখাই দিই। ধরেন আপনি পাশাপাশি দুইজন বসছেন, ভালো করে দেখেন। ধরেন আপনি পাশাপাশি দুইজন বসছেন, তাহলে আপনি আরেকটা ইনকগনিটো ট্যাব ওপেন করবেন। এই দেখেন আরেকটা ওপেন হয়েছে, দেখছেন? নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোতে আরেকজন ঢুকবেন। ক্লিয়ার? তারপরে আপনি যখন পুরোটা কেটে দিবেন, অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে। আপনার কোনো কিছু লগ আউট করা লাগবে না, আপনার কোনো ইনফরমেশন এখানে থাকবে না। বুঝতে পারছি কথাটা? কিসের? দেখি, দেখি আমার দিক ঘোরান একটু। নিউ ইনকগনিটো মোডে যেয়ে ওপেন করেন। এই যে ধরেন আমার লগ ইন হয়ে গেছে, হ্যাঁ। এখন ভেরিফিকেশন চাইতে পারে। আপনার কি এরকম? হ্যাঁ, আপনার মোবাইলের সাথে ভেরিফিকেশন চাচ্ছে। হ্যাঁ, এটা তো মোবাইলের সাথে। এই যে আমি আমার মোবাইল দিয়ে ইয়ে করে দিলাম, আমাকে বলতেছে যে চেক ইউর OnePlus 70, মানে আমাকে এখান থেকে ভেরিফিকেশন চাচ্ছে। আপনার সাইন ইন সহজ করা এবার হইলো, এখন চালিয়ে যান। আমি গেলাম, হ্যাঁ। এবার ধরেন আমি দিলাম, সবকিছু দিলাম, হ্যাঁ। হ্যাঁ, ল্যাপটপ কিবোর্ডের জন্য আলাদা কিবোর্ড আছে। কিবোর্ডটা ওনাকে একটু দিয়ে দেন, পাস করে দেন। এই যে আপনি এই দেখেন, এখন আমি আমার ড্রাইভে ঢুকে পড়ছি। কোথায় আছি? ইনকগনিটো মোডে আছি। ইনকগনিটো মোড থেকে আমি আমার ড্রাইভে ঢুকে পড়ছি। আপনারা প্রত্যেকে ইনকগনিটো মোডে থেকে আপনাদের ড্রাইভে ঢুকবেন। যদি যদি শোনেন, আবারও বলছি ভাই, আজকে যদি না পারেন অল্প সময়ের মধ্যে, আমি ভিডিওটা দিব, ভিডিওটা দেখে নেবেন বাসায় একবার, দেখে দেখে নিজের পিসিতে একবার চেষ্টা করবেন। চেষ্টা করে কাল থেকে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। এই কাজটা যখন আপনি প্রতিদিন করবেন, আপনার কাছে কাজটা একদম পানির মতো ইজি। প্রথম দিন দেখে আপনার কাছে কঠিন লাগতেছে। এবার ধরেন আপনি এইখানে একটা ফোল্ডার তৈরি করবেন। সবাই দেখেন, এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। ধরেন এই যে নিউতে গেলাম, ক্লিক করার পরে নতুন একটা ফোল্ডার তৈরি করব। ধরেন ফোল্ডারটার নাম দিব এজ, আপনার ব্যাচ কোড দিবেন। কত ব্যাচ কোড? 5036। ধরেন একজনের ব্যাচ কোড, তাই তো? 5036। এরপরে আপনার ট্রেনি আইডিটা দিবেন। কোনটা দিবেন? ট্রেনি আইডি সবাই দিয়ে দিছি না? ধরেন আপনার একটা ট্রেনি আইডি আছে 2400053601। এই ট্রেনি আইডিটা কার আছে? না এমন কেউ? কেউ একজনের আছে। তো ধরেন এটা দিলাম, দেওয়ার পরে আমি ক্রিয়েট করলাম। তাহলে কি কি দিতে বলছি? প্রথমে দিলাম এজ, তারপরে দিচ্ছে ব্যাচ কোডটা 5036, তারপর একটা ট্রেনি আইডি দিছি। দেওয়ার পরে এখানে ক্রিয়েট করলাম। তাহলে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে এই জায়গায়। এই ওয়ার্কিং দেখাচ্ছে, এত সময় লাগার তো কথা না। এই যে হয়ে গেছে, হয়ে গেছে, এই যে দেখেন, হয়েছে না? এইবার প্রত্যেক দিন আমরা যে কাজগুলা করব সেগুলো এখানে আপলোড করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আপনি শুরুতে এসেই কি করবেন? ইনকগনিটো মোডে ঢুকে আপনার কি করবেন? এই জায়গাটায় জিমেল দিয়ে লগ ইন করবেন আগে, প্রতিদিন। মনে থাকবে? আগে এসে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমরা কাজ শুরু করব, কাজগুলো শেষে আপলোড করে দিয়ে বাসায় চলে যাবেন।
তাহলে কি আপনার নিজের ড্রাইভে ফাইলটা কি থাকলো বলেন, সেফ থাকবে, তাই না? আপনি পরবর্তীতে যদি কোনো কিছু করতে চান এটা আপনার এখানে থাকবে। এখন আসেন, আমার এটা তৈরি করা হয়ে গেছে, সবই হইলো, ধরেন আমার এটা এখানে থাকুক, আমি এটা রাখলাম, এটা রাখলাম। এখন যদি আমি এই সব কিছু কেটে দিলাম, এখন আমরা একটু অ্যাপ্লিকেশনে আসি, অল্প একটু দেখবো, দেখে চলে যাব। তা আমাদের বলেন বলেন। এই যে ইনকগনিটো মোডে যে আমি গিয়ে লগইন করলাম, হুম। ওটাকে আমি কিন্তু প্রতিদিন করতে হবে। হ্যাঁ, আপনি প্রতিদিন এসে করবেন, যখন আপনি কেটে দিবেন ওটা লগ আউট হয়ে যাবে, অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এটা কোনো ইনফরমেশনই ওখানে থাকবে না। ইনফরমেশন যদি থাকে তাহলে তো অসুবিধা, আপনার প্রাইভেট ইনফরমেশন থাকতে পারে না, এটা তো আরেকজন দেখে ফেলবে। এটার জন্যই এই বুদ্ধি, ইনকগনিটো মোডে ঢুকলে আপনি লগ ইন করবেন, ট্যাব কেটে দিবেন, অটোমেটিক সব আউট। কিন্তু আপনি যদি নর্মাল মোডে ঢোকেন তাহলে আপনাকে লগ আউট করে যাইতে হবে, লগ আউট করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে, অনেক ঝামেলা আছে, দরকার কি বাবা আমার, আমি প্রতিদিন ইনকগনিটো মোডে কাজ করব। ওকে, বুঝছি সবাই? এটা কিন্তু একটা টেকনিক, আমি শুরুতেই বলছি, আমি টেকনিক দেখাই দিব, টেকনিকটা আয়ত্ত করতে হবে, আপনার জন্য কাজ সহজ হবে। বুঝতে পারছি? কেটে দিলে চলে যাবে, অটোমেটিক চলে যাবে, আসবে আর থাকবে না। কথা বুঝতে পারছি? টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে, না হলে আপনি আগাইতে পারবেন না। আমি যেভাবে চালাবো আপনার প্রথম ২-৩ দিন একদম নতুন নতুন লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু ২-৩ দিন যাওয়ার পরে দেখবেন এটা আপনার কাছে ইজি হয়ে গেছে, আমার বলা লাগবে না তখন। ওকে, এখন আসেন একটু দ্রুত দ্রুত। তাহলে আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করব, ঠিক আছে? তাহলে ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য ধরেন আমরা আমাদের যে কোনো একটা ফোল্ডারে আমরা যাব, যে কোনো একটা ফোল্ডার, ধরেন আপনাদের যদি ফোল্ডার না থাকে আপনারা ডেস্কটপেও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ধরেন আমি একটা ফোল্ডার আপনাদের জন্য তৈরি করে ফেলি, যেহেতু আপনাদের ক্লাস নিব, এর মধ্যে ধরেন আমি লিখলাম, এখানে একটা ফোল্ডার ওপেন করলাম, আপনারাও এই সেম নামেই করতে পারেন, ধরেন আমি নাম দিলাম MSO 503435। এখানে 34-35 ক্লাস করতেছেন না আপনারা? 5034, আচ্ছা 34,35, ঠিক আছে? এই নামে আমি দিলাম, অথবা এইখানে মাঝখানে একটা এটা দিই 35। আপনারা ওই সেম নামে করতে পারেন, একটা ফোল্ডার তৈরি করলাম, তার মানে আমাদের সমস্ত কাজগুলো এই জায়গায় থাকবে, এই ফোল্ডারে আমরা প্রতিদিন কাজ করব। আপনিও যদি এরকম সুন্দর করে একটা ফোল্ডার তৈরি করে যান, তার মানে প্রতিদিন আপনি যদি ওই পিসিতে নাও বসতে পারেন, অসুবিধা নেই, আপনি যে পিসিতেই বসেন সেই পিসি থেকে ওই কাজটা ওই দিন উঠাই নিয়ে যাবেন। এখন ধরেন আমি এখানে দিলাম, এখানে আসার পরে লিখলাম হচ্ছে ডে 1। এই যে এগুলোও কিন্তু একটা টেকনিক, আপনার কিন্তু আমি গুছায় কাজ করাইতেছি, আপনি আমার মতো করে করবেন, জিনিসগুলো আপনার কাছে গুছানো থাকবে, যেটা করবেন, সিভি বানাবেন, ম্যাথ করবেন, সমস্ত কিছু আপনার কাছে গুছানো থাকবে। বুঝতে পারছি? জি, হ্যাঁ, ড্রাইভের মধ্যে তো এখন নাই, এখন তো আমি আপলোড করি নাই, করছি। এখন তো লোকালি কাজ করতেছি, যখন এটা আমি যখন চলে যাব তার আগে আপলোড করে যাব। তাহলে কি আমার সব এখনই যদি আপলোড করে দিই তাহলে তো আমার পরে যে কাজগুলো করবো সেগুলো আর যাবে না, সারাক্ষণ মানে সারাদিন কাজ করব, যাওয়ার আগে আপলোড করে দিয়ে ইনকগনিটো মোড কেটে চলে যাব। ক্লিয়ার? কারো কাছে কি কঠিন লাগতেছে কথাবার্তাগুলা? কঠিন লাগলে আমার থেকে ক্লিয়ার হয়ে নেবেন, কিন্তু আমি যেভাবে যে টেকনিকে করাবো এই টেকনিক আপনাদের করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন ডে 1 নামে একটা ফোল্ডার আমরা তৈরি করলাম, তো এটার মধ্যে এসে কথা না এইভাবে কিন্তু করতে হবে, কারণ কি আপনি প্রতিদিন যে কাজগুলো করছেন এটা ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে আমাকে, আমার কথা বুঝছেন? এটার ডকুমেন্টসগুলো আপনাকে এই যে গুগল ড্রাইভের লিংকে জমা দিতে হবে। সুতরাং আপনার যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আমরা সার্টিফিকেট দিব না আপনাকে। এই জন্যই কিন্তু আমি এতগুলো টেকনিকের কথা বলতেছি, কারণ আমি যদি প্রতিদিন আপনাদের এই জিনিসগুলো নিয়ে কথা বলি তাহলে আমাদের ক্লাসের টাইমটা চলে যাবে। আজকে প্রথম দিন আমি যতভাবে দেখানো যায়, যতভাবে বলা যায় সবকিছু বলে দিচ্ছি, পরের দিন থেকে এতভাবে আর বলবো না, অল্প একটু বলবো, বাকিটা আপনারা করে নিতে হবে। কারো প্রবলেম হলে আমি সর্বোচ্চ 2 থেকে 3 দিন আমি দেখাই দিব, এটা এইভাবে করেন, তারপরের থেকে কিন্তু আমি আর দেখাবো না। এই যে ভিডিও তো রেকর্ড করা আছে, পুরোটা তো রেকর্ড করলাম, শেষের দিকে ভিডিও দেখে নেবেন। এখানে যে একটা ইনকগনিটো মোড আমরা ওপেন করলাম, ফোল্ডারটা খুললাম, তাই না? এখানে একটা ফোল্ডার খুললাম না, এই ফোল্ডারটা খুলে এরপরে আবার এই জায়গায় আসলাম, লগ ইন থেকে শুরু করে সমস্ত কিছু আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিছি, এই ভিডিওতে দেখানো আছে।
তো এরপর আমি লোকাল ফাইলে একটা ফোল্ডার তৈরি করতেছি, একটা ডে ওয়ান নামে জিনিস তৈরি করছি। এরপরে ধরেন এইখানে লিখলাম, এটা নিউতে আসলাম, নিউতে আসার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে নিউতে আসবেন, নিউতে আসার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমরা যেহেতু ওয়ার্ড আগে শুরু করব, ঠিক আছে। আমারটার মতো নাও হইতে পারে, কারণ আপনাদের এখানে সম্ভবত উইন্ডোজ 10 ইউজ করা, আমারটার মতো নাও হইতে পারে, অসুবিধা নাই। আপনি খুঁজবেন নিউ কোথায় আছে, আপনি খুঁজবেন নিউ কোথায় আছে। তাহলে নিউ এর পরে আমি যদি আরেকটু এই পাশে নেই, নিউ এর পরে কি তৈরি করব, কোনটা নিব বলেন? ওয়ার্ড ডকুমেন্ট। এই যে নিয়ে নিচ্ছি, এই যে একটা ওয়ার্ড ফাইল চলে আসছে। এখন আপনি চাইলে ওয়ার্ড ফাইলের নামটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। ধরেন আমি দিলাম যে বেসিক ডট ডক এক্স। এখন কথা হচ্ছে ডক এক্স বলতে কি বোঝায়? ডক এক্স হচ্ছে একটা এক্সটেনশন, যেটা যেটা দিয়ে বোঝায় এটা একটা ডকুমেন্ট ফাইল, এটা ওয়ার্ড ফাইল। দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন যে ডক এক্স লেখা আছে, এই যে বেসিক ডট ডক এক্স, ডট ডক এক্স, এটা হচ্ছে একটা এক্সটেনশন। কি বলেন? কথা বলে না, এটা একটা এক্সটেনশন। আচ্ছা, আপনারা যে ইমেজ ছবি তোলেন না, ছবি, ছবির এক্সটেনশন আছে, কি বলেন তো? জেপিজি। ছবির পরে যে ডট জেপিজি লেখা থাকে না, ডট পিএনজি লেখা থাকে না, এগুলা হচ্ছে এক একটা এক্সটেনশন। তাহলে আমরা যে ফাইলটা তৈরি করতেছি এটার এক্সটেনশন কি? ডট, কথা বলে না, লেখা আছে তো, ডক এক্স, ডক এক্স, ডিওসি, ডিওসি তে বোঝায় ডকুমেন্ট এক্স, ডকুমেন্ট এক্সটেনশন। ক্লিয়ার? এবার ধরেন আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের দেখেন এইরকম একটা ট্যাব আসছে। সবার কি আসছে? বাকিরা কি ওপেনই করেন নাই? করেন নাই? আচ্ছা, অসুবিধা নাই, আজকে তো আমরা শুধু ইনিশিয়াল কিভাবে শুরু করবেন সেটা দেখাচ্ছি। কালকের থেকে কিন্তু কাজটা করতে হবে। আজকে ভিডিওটা দেখে নেবেন, শেষের অংশটুকু দেখে কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করবেন। হ্যাঁ, ভিডিওটা আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বলি ভাই, আজকে না হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু কালকের মধ্যে জিনিসটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি আবার একটু দেখাই প্রথম থেকে, ঠিক আছে? প্রথম থেকে দেখাই, আমি সব কিছু ডিলিট করে দিই, সব কিছু ডিলিট করে দিই। এটা ধরেন আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো আমি প্রথমে এসে কি বলছিলাম, আপনারা কি করবেন? প্রথমে এসে কি করবেন? ইনকগনিটো মোড ওপেন করবেন গুগল ক্রোমের। তারপর ইনকগনিটো মোড ওপেন করে ওইখান থেকে কিসে যাবেন? একটা জিনিস লিখে সার্চ দিবেন, কি? drive.google.com। সার্চ দেওয়ার পরে আপনার সাইন ইনের একটা অপশন আসবে, আপনি ওখানে সাইন ইন করবেন, কি দিয়ে? আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার তো একদিন যদি একটা ফোল্ডার তৈরি করা থাকে, আর তো প্রতিদিন করা লাগবে না, লাগবে? বলেন, ওই ফোল্ডারের মধ্যেই তো আপনি প্রতিদিন আপলোড দিতে থাকবেন। তা আমার একটা ফোল্ডার ধরেন এই যে তৈরি করা আছে, এজ, আমি বলছি যে আপনারা কি নামে লিখবেন, এজ, তারপরে হচ্ছে আপনার ব্যাচ কোড 5036, তারপর আপনার ট্রেনি আইডি। আপনার যদি এতটুকু মন না চায়, আপনি শুধু এজ লিখেই আপলোড করে দিতে পারেন, একটা ফোল্ডার তৈরি করবেন। কিভাবে? ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, একটু ট্রায়াস দিলাম। ধরেন এই যে নিউতে ক্লিক করব, হ্যাঁ, drive.google.com এ লগ ইন করার পরে আমার এইরকম একটা পেজ আসবে। আসার পরে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আবার একটু ক্লিক করি, দেখেন উপরেই আছে নিউ ফোল্ডার। আমরা কি ফোল্ডার তৈরি করব না বলেন? তাহলে ফোল্ডার তৈরি করলাম। এখন ওরা ফোল্ডার একটা নেম দিতে বলতেছে, আমরা একটা নেম দিলাম এজ। তারপরে কি দিতে বলছিলাম? ব্যাচ কোড, আপনার নিজের ব্যাচ কোড 5036 ধরেন দিলাম। তারপরে কি দিতে বলছিলাম? ট্রেনি আইডি 24100565836001, এরকম কিছু একটা দিলাম, জানি না আমি। এরপরে কি করব? এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করব, এই যে ওয়ার্কিং দেখাচ্ছে, আমার একটা ফোল্ডার এখানে তৈরি হবে। এই যে তৈরি হয়ে গেছে, দেখছেন? হয়েছে? এই ফোল্ডারটা আপনি একদিন তৈরি করলে আর তো লাগবে না। কারণ কি? আপনি প্রত্যেকদিন এই ফোল্ডারের মধ্যে ঢুকছি, আমি ডাবল ক্লিক করে ঢুকলাম এই ফোল্ডারের মধ্যে, এখানে কি বলছে? ড্রপ ফাইলস হেয়ার, তাই তো? প্রতিদিন আমরা এই ফোল্ডারের মধ্যে আমাদের জিনিসগুলো আপলোড দিব। তাহলে এইটা আমরা শুরুতে এসে কাজটা করে ফেলবো। কাজটা করার পরে আমরা যে কোনো একটা ফোল্ডার আমাদের এই মানে আমাদের লোকাল পিসিতে ওপেন করব। তো ধরেন আমরা
লোকাল পিসিতে দিস পিসিতে গেলাম। আপনার যদি শুধু সি ড্রাইভ থাকে আপনি সি ড্রাইভের মধ্যে করবেন, আপনার যদি সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভ থাকে সেটার মধ্যে যাবেন। তো যাওয়ার পরে ধরেন আমি একটা জায়গায় করব, আমার যেটা আমি প্রতিদিন যেটা রাখবো সেটা হচ্ছে ধরেন আমি আপনাদের জন্য একটা ফোল্ডার তৈরি করতেছি, যেখানে আমি প্রতিদিন কোড রাখবো। এমএসও 55034 আর একটা হচ্ছে 35 এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে এখন আমি একটা ফাইল তৈরি করব যেটা হচ্ছে ওয়ার্ড ফাইল। একটা ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা দেখেন। তা আপনি এই ফোল্ডারের মধ্যে আসার পর এই ফোল্ডারটা আবার এমটি ফোল্ডার। এখন আপনি মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে নিউ বাটনে ক্লিক করবেন। নিউ নামে একটা জিনিস আছে এখানে, দেখতে পাচ্ছেন? নিউ এর পরে কোথায় যাব? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আসলাম, দেখেন এই যে চলে আসছে। এখন আমার এই লেখাটা নীল হয়ে আছে, দেখছেন? তার মানে আমি এটার নামটা চেঞ্জ করতে পারি। আমি ধরেন দিলাম বেসিক, ঠিক আছে, বেসিক ডট ডকএক্স দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার একটা এন্টার দিব। এন্টার দিলে দেখেন অফিসের প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। তারপরে আমাদের একটা অফিসের ফাইল ওপেন হয়ে গেছে। এরপর আমরা এসে এই জায়গায় লেখালেখি করব। বুঝতে পারছি? পারবো কি পারবো না? এখন পারবো না। পুরো প্রসেসটা কিন্তু আমি দ্বিতীয়বার আবার দেখাইলাম। এই পর্যন্ত আজকে আমাদের থাকবে। আমরা ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা দেখলাম এবং আরো ইনিশিয়াল যেগুলো প্রয়োজন সেগুলো দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি ফাইলে এখানে কাজ টাজ করছি অনেক, ঠিক আছে, কাজ টাজ করছি। কাজ করে আমি ধরেন এখান থেকে সেভ করলাম, বা আমার অলরেডি অটোমেটিক সেভ হয়ে আছে, কারণ কি আমি এটা ইনস্টল করছি। অথবা সেভ করার আগে ধরেন আমি কোনো কিছু চেঞ্জ করলাম, এখান থেকে যদি ক্রস করে দিতে চাই আমাকে একটা অপশন দিবে যে আপনি কি সেভ করতে চান। এখানে দেখেন তিনটা অপশন, সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল। আমি কি দেবো, ডোন্ট সেভ না সেভ? সেভ দিলাম, বন্ধ হয়ে গেল, তাই তো? এবার আমি আমার ডে ওয়ানের কাজ শেষ, বলেন। ও আচ্ছা, এখানে তো আমরা ডে ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করি নাই, তাহলে আমরা কাজ করি, আমরা এই জায়গায় ডে ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করে নিব। প্রতিদিন একটা করে আমার প্রতিদিন আসবো আর একটা করে ফোল্ডার তৈরি করব, কি ডে ওয়ান, ডে টু, ডে থ্রি এই নামে। তারপরে এই ফোল্ডারটাকে ধরেন আমি এখানে না রেখে আমি হচ্ছে এই ফোল্ডারটাকে এই ডে ওয়ানের মধ্যে ঢুকাই দিলাম, ঠিক আছে? আপাতত তো আমরা ধরেন শুরুতেই ডে ওয়ানের ফোল্ডারটা তৈরি করে নিব। তারপরে ডে ওয়ানের মধ্যে যে আমরা এটা লিখব বেসিক ডট কিছু একটা, যে কাজটা করব। আচ্ছা, এবার আমরা প্রতিদিন এই যে ডে ওয়ান, তাহলে কালকের জন্য কি হবে বলেন ভাই? ডে টু। তাহলে কালকের জন্য আমি ধরেন আজকে ডে টুতে আসি ডে টু, ঠিক আছে? ডে টু এর মধ্যে আমি কিছু কাজ কাম করছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার ডে টু এর কাজ শেষ, ডে ওয়ানের কাজ শেষ, বুঝছি? আজকে মনে করেন আমি চলে যাব, ডে টু এর কাজ করে আমি চলে যাচ্ছি, বা ডে ওয়ানের কাজ করে আমি চলে যাব, ডে ওয়ানের কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমার ডে ওয়ানের ফোল্ডারটা যাওয়ার আগে আমার ড্রাইভের মধ্যে আপলোড করে যাব। কারণ কি, এইখানে যে কাজটা করছি সেটা তো এই পিসিতে আছে, আপনি যেখানে করবেন সেই পিসিতে থাকবে, আপনার কাছে তো থাকবে না, থাকবে? এই জন্যই তো আমরা ড্রাইভে গেছি। আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইখান থেকে আপনি গুগল ড্রাইভে আসবেন। গুগল ড্রাইভে এসে আবারও এই ফোল্ডারটার মধ্যে আমরা আসি না, ড্রপ ফাইল শেয়ার, এখানে এসে দেখেন বাম পাশে লেখা আছে নিউ, দেখছেন? নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে কি করছিলাম, নিউ ফোল্ডার বানাইছিলাম নাকি? এখন কি করব, ফাইল আপলোড করব বা ফোল্ডার আপলোড করব। ফাইল আপলোড করব না ফোল্ডার আপলোড করব? ফোল্ডার, ডে ওয়ান ফোল্ডার আপলোড করব না? তাহলে দেখেন এই যে লেখা আছে ফোল্ডার আপলোড, দেখছেন? তাহলে ফোল্ডার আপলোডে ক্লিক করলাম। ক্লিক করলে এখন আপনাকে বলবে যে আপনি কোন জায়গায় ওই ফোল্ডারটা তৈরি করছেন। কনসেন্ট্রেশন একটু ব্রেক হয়ে গেল নাকি? খাবারটা একটু পরে দিলে ভালো হতো রাফি, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। আচ্ছা শোনেন, আবারও দেখেন, এটা শেষ। আবার দেখেন, আমরা এখানে নিউতে ক্লিক করব, তারপর আমরা কোন ফোল্ডারটা আপলোড করব, ডে ওয়ান। তাহলে এখানে ফাইল আপলোড না ফোল্ডার আপলোড? ফোল্ডার আপলোডে ক্লিক করলাম। এখন ফোল্ডার আপলোডে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। তা আমাকে ছবি মানে আপনি যখন ছবি আপলোড দেন তখন ছবিটা খুঁজেন না, খুঁজে তারপর আপলোড দেন। তাহলে আমাকে তো আপনি এখানে খুঁজতে হবে যে ফোল্ডারটা আপনি কোথায় রাখছেন। তার মানে যেখানে ফোল্ডারটা আপনি রাখবেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আইদার আপনি ডেস্কটপে রাখতে পারেন অথবা সি ড্রাইভে রাখতে পারেন। তো ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। তো আমি ধরেন ই ড্রাইভের মধ্যে রাখছিলাম। ই ড্রাইভের মধ্যে আমার এজ নামে একটা ফোল্ডার ছিল, তার মধ্যে এই যে 503435 মাত্র বানাইছি না,
এটার মধ্যে আমার কি আছে, ডে ওয়ান আছে। এই যে ডে ওয়ান সিলেক্ট করছি ডে ওয়ান সিলেক্ট করে নিচে কি লেখা আছে, আপলোড দিয়ে দিলাম। এই যে আপলোড ওয়ান ফাইল টু দিস সাইট, ইয়েস আপলোড। এই যে দেখেন নিচে আপলোড হচ্ছে, এই ডে ওয়ান আপলোড হয়ে গেছে, দেখছেন? এখন যদি আমি ডে ওয়ানের মধ্যে যাই, এই যে আমার কোডগুলো আছে যেগুলো কাজ করছি, এটা এখন কোথায় আছে, এটা এখন ড্রাইভ আছে। এই দেখেন আমার ড্রাইভে আছে, দেখছেন? এই যে আমার ছবি দেখা যায়। তা আপনি যখন করবেন কি, তখন আপনার ড্রাইভে থাকবে। বুঝতে পারছি? তাহলে ফাইলটা যদি আপনি কাজগুলো করেন, ফাইলটা ওই ফোল্ডারটা আপনি যদি প্রতিদিন নিয়ে যান, তাহলে প্রতিদিনের কাজগুলো আপনার কাছে থাকলো না। আইদার আপনার ল্যাপটপ থাকুক বা না থাকুক, কিংবা ল্যাপটপ যদি থাকেও, ধরেন আপনার ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপ 2 দিন পরে নষ্ট হয়ে গেল, কিন্তু আপনার ফোল্ডারে তো আপলোড করা আছে, মোবাইল দিয়ে তো লগ ইন করতে পারবেন কিনা? বুঝতে পারছি? পারবো না? পুরো সিস্টেমটা পারবো না এখন কালকে থেকে। প্রথম 2-3 দিন একটু সমস্যা হবে, তারপরে দেখবেন এগুলো ইজি হয়ে গেছে আপনার কাছে, পানির মতো সোজা। ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্তই। এই ভিডিওটা আপনারা